2024-এর জুলাই 36 গণবিপ্লবের পর আমরা স্বপ্নভঙ্গ দেখতে চাই না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 85 বছর বয়সের এক, আমি বলবো চিরতরুণ, ওনার আজকের বক্তব্য তো বটেই। 2 দিন আগে উনি একটি মিডিয়াতে ব্রিফিং এ পরিষ্কার বলেছে যে আগে রাষ্ট্র মেরামত হবে, তারপরে নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের বা বিপ্লবের আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র মেরামত। কারণ এইটা আমি না, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলে একটা গ্রুপ আছে, যারা সারা বিশ্বের বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের সমন্বয় সমস্ত দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আসলে আপনি যেটা শুরুতেই বলছিলেন, এটা আজকে আমাদেরকে, পুরো বাংলাদেশকে অভিভূত করেছে। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে, গতকাল তিনি ছাত্র ও নেতা সংগঠনগুলোর সঙ্গে বসেছেন, এবং আজকে সকল বিএনপি, জামায়াত, খেলাফত, বামপন্থী, উদার গণতান্ত্রিক, ডানপন্থী, অর্থাৎ একটি সম্পূর্ণ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, কারণ রাজনৈতিক দলগুলো তো বিভিন্নভাবে ছোট বড় মাঝারি যাই হোক না কেন, প্রত্যেকেই জনগোষ্ঠীর বিভিন্ন মতামতকে প্রতিনিধিত্ব করেন। তো সেদিক দিয়ে ইউনূস সাহেব আজকে একটি চমৎকার কার্যক্রম করেছেন, একটি ঐক্যমতের, বলবো আমি, একটা বড় ধাপ তিনি সম্পন্ন করার প্রয়াস নিয়েছেন। এবং আমি আগামীকাল যেটা জানি, উনি আহ, বিভিন্ন ধর্মাবলম্বী যারা মৌলভী সাহেব আছেন, পুরোহিত আছেন, আহ, খ্রিস্টান ধর্মের যারা ধর্ম পণ্ডিত ব্যক্তিরা আছেন, বৌদ্ধ ভিক্ষুরা আছেন, অন্যান্য উপজাতীয় যারা ধর্মগুরুরা আছেন, তাদের সঙ্গে উনি বৈঠক করবেন, এবং পরবর্তীকালে আরো এরকম বৈঠক হবে। তো রাইট। আমি বলবো যে এইটা, ওই যে বলে যে যা কিছু সৃষ্টিকর্তা করে মঙ্গলের জন্যই করে। তো হুম। আমাদের সবচেয়ে প্রতিবেশী, সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের পুরো অংশ আমি বলতে চাই না, ভারতের ক্ষমতাসীন দলগুলো এবং কেউ কেউ কোনো কোনো রাষ্ট্র, আপনার প্রদেশ সহ, ওভারঅল যে যে একটি অঘোষিত মিথ্যার উপর ভিত্তি করে যে যুদ্ধ, স্নায়ু যুদ্ধ চালাচ্ছে ভারত, এটি আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করে দিয়েছে। এবং এই সঙ্গে বিশেষ করে আমার অন্য আলোচকদেরও বুঝতে সুবিধা হবে, এটার মধ্যে দিয়ে আরো একটি বিষয় সাগর ভাই খুব পরিষ্কার, যে যে স্বপ্নভঙ্গ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে, ডিসেম্বর মাস বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের পর 72-এ আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, আমরা গণতন্ত্রের পথে এগুতে পারিনি, বরং বঙ্গবন্ধুর উপর আস্থা রাখার মাসুল দিতে হয়েছে খুব নির্মমভাবে। উনি বাকশাল করে নিজেকে রাজা বানিয়ে ফেলেছিলেন। এবং 90-এর গণঅভ্যুত্থানের পরও 91-তে যে সরকার আসলো, তাদের কাছ থেকেও আমরা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অভিযাত্রা পেলাম না। যার পরবর্তীতেই শেখ হাসিনা 9 সাল থেকেই, বিশেষ করে 2014-র একক নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি নির্বাচন, এবং 2014 নির্বাচনে আমরা একটা খুবই দুঃখজনক, মানে এটি আমার বলতেও লজ্জা লাগে, যে ভারতের তদানীন্তন, এবং সবচেয়ে দুর্ভাগ্য তখন মোদী সরকার না, কংগ্রেস সরকার, অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ইউপিএ, যেখানে অরূপদাদের দল, তৃণমূলও সম্ভবত ওই ইউপিএ 2 এরও শরিক দল ছিল। তো সেইখানে আহ, সেই সরকারের, যার প্রধানমন্ত্রী ছিলেন ভারতের মনমোহন সিং, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এত পণ্ডিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি, অর্থনীতির নতুন রিফর্ম উনি 91-তে ভারতে এনেছিলেন। তো সেই মনমোহন সিং এর থাকা অবস্থায় যেভাবে সুজাতা সিং পররাষ্ট্র সচিব এসে এরশাদকে ধমকালো, এবং প্রকাশ্যে আমাদের মিডিয়াকে বলল যে আমি বলেছি এরশাদকে নির্বাচনে যেতে, কারণ না গেলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে। এটাই ছিল ভারতের, বাংলাদেশে আজকে ভারতের যে এত অজনপ্রিয়তা, ভারতের প্রতি এত মানুষের ক্ষোভ, বেদনা, দুঃখ, বিদ্বেষ, এইটার যদি আপনি মানে আহ, বিস্ফোরণ বলেন, সেটা হচ্ছে ওইটা একটা পয়েন্ট। 2014 সুজাতা সিং এর অযাচিত ভাবখানা এরকম, যে পশ্চিমবঙ্গের মতো বা আপনার তামিলনাড়ুর মতো আমরা বোধহয় একটা মানে সফট ডোমিনিয়ন স্টেট, যে ভারতের ভারতের সরকারের কিছু কথা আমাদের শুনতে হবে। তো যাই হোক, সেগুলোর মধ্য দিয়েই আমরা 18 দেখেছি, 24 দেখেছি, আওয়ামী লীগের দুঃশাসন, শেখ হাসিনা নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হয়ে ওঠা, ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারী হয়ে ওঠা, এবং হুম। এই সকল
প্রক্রিয়ায় ভারতের যে অন্ধ সমর্থন, ভারত যেভাবে আগলে রেখেছে শেখ হাসিনাকে, আজকেও আগলে রেখেছে আজ পর্যন্ত, সেটাই আজকে বাংলাদেশের জনগণের একটা জনবিস্ফোরণ হচ্ছে প্রচন্ডভাবে। আমি আপনাকে একটা কথা বলি। এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আসলে কি জানাতে চায় বাংলাদেশ সরকার, এবং না, সেটি এইটা কতটা আমি সফল যেটা, হবে? খুব ছোট হ্যাঁ বলুন। আমি বলছি, এই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যেটা জানাতে চায়, এবং এটা আমাদের রাজনীতিবিদদের জন্য শিক্ষা হতে হবে, আমাদের বাংলাদেশের জনগণও জানাতে চায় যে যে স্বপ্নভঙ্গ নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো 72-এ হয়েছে, 91-তে হয়েছে, 2024-এর জুলাই 36 গণবিপ্লবের পর আমরা স্বপ্নভঙ্গ দেখতে চাই না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 85 বছর বয়সের এক, আমি বলবো চিরতরুণ, ওনার আজকের বক্তব্য তো বটেই, 2 দিন আগে উনি একটি মিডিয়াতে ব্রিফিংয়ে পরিষ্কার বলেছে যে আগে রাষ্ট্র মেরামত হবে, তারপরে নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের বা বিপ্লবের আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র মেরামত। কারণ এইটা আমি না, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলে একটা গ্রুপ আছে, যারা সারা বিশ্বের বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের সমন্বয়ে সমস্ত দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ 2023 সালে রিপোর্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সরাসরি সরকারের অনুগত। আমরা অর্থনীতি দুর্বৃত্তায়ন জানি, আমরা অন্যান্য প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ এবং পুলিশের ওপরে যে জনবিক্ষোভ, পুলিশের থানা ঘেরাও, থানায় ভাঙচুর, এটা তো আমরা 90-এর গণঅভ্যুত্থানও, আমি তখন তরুণ কর্মী, আমরা এটা দেখিনি। মুক্তিযুদ্ধ তো আরেকটি বড় বৃহৎ ক্যানভাস, আমাদের গৌরবের, বাঙালি বাংলাদেশের প্রথম জাতি রাষ্ট্র। তো ঠিক। এই এই কারণে আমি মনে করি আজকের এই দিনটি খুবই স্মরণীয় দিন, এবং এটা দিয়ে আমাদের নতুন একটি অভিযাত্রা শুরু হলো। এবং আমি আশা করব ভারত এই বিষয়গুলো প্রাজ্ঞতার সঙ্গে দেখবে, এবং পুরাতন মিত্র সঙ্গে যাই থাক, মানে বাংলাদেশের ভারতের জনগণের ভারত সঙ্গে। ভারতের ভারতের এই ভূমিকা, বিশেষ করে আমি যদি ভারত ভারত, আমরা অনেকে ভারত থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তারাও বলছে যে ভাই, ভারত ভারত না বলে বিজেপি সরকারকেই আপনারা বলুন, কারণ বিজেপি সরকার ছাড়া ভারতীয় জনগণ আসলে এইসবের সাথে সংযুক্ত আচ্ছা নয়। ঠিক আছে, আমি বিশেষ বলছি। করে, হ্যাঁ না, বিশেষ করে যে শুভেন্দু অধিকারীর কথা বলি, তাদের আসলে টার্গেটটা কি বলে মনে করেন? যদি খুব অনেক বড় আলোচনায় যাওয়ার সুযোগ নেই, আপনি ছোট করে যদি বলেন তারা আসলে কতটুকু সফল হতে ছোট পারবে, করেই বলছি। এরকম মত আমাদেরকে ওই মেসেজ জি, দিতে পারছে জি, কিনা, এবং আমাদেরও সফলতা আমাদের সরকার কতটুকু দেখাতে পারে। জি, ছোট করেই বলছি। প্রথমেই আমি বলি, ভারতের মিডিয়া, ভারতের বিপ্লবী সাংবাদিক রাবিশ কুমার, অসাধারণ সাংবাদিক। আপনার ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর ক্যাশিয়ার বন্ধু, সমস্ত দুর্বৃত্তায়নের সহযোগী গৌতম আদানি যেদিন এনডিটিভি কিনে নিল, লাস্ট ব্যাস্টন অব দি ইন্ডিয়ান ফ্রি মিডিয়া, সেদিনই রাবিশ কুমার পদত্যাগ করেছিল। হিন্দিতে একটা অসাধারণ কথা বলেছিলেন, আমি হিন্দি বলতে পারি না, বাংলা মানে হচ্ছে, তুমি অনেক ধনী হতে পারো, তুমি মিডিয়া কিনতে পারো, কিন্তু তুমি রাবিশ কুমারকে কিনতে পারো না। এবং রাবিশ কুমার অনলাইনে আপনার মতোই মিডিয়া চালায়, আমি ওনার অনুষ্ঠান রেগুলার দেখি। এবং আমার খুব ইচ্ছা আছে যদি কখনো ইন্ডিয়া যাই, দিল্লিতে আমি ওনার সঙ্গে দেখা করব। উনি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ, সাংবাদিক, ছাত্র জনতা সবার জন্য একটা অনুপ্রেরণার উৎস। তো সেই রাবিশ কুমার কিন্তু 2018 সালে সরাসরি ডিক্লেয়ার করেছিল যে ভারতের জনগণ, আপনারা ভারতের কোনো মিডিয়া দেখবেন না, ইভেন আমি যেখানে চাকরি করি এনডিটিভিও না, বরং তার বদলে ওই ডিশের লাইনের বদলে ওই টাকা উনি স্যাটায়ার করে বলেছিলেন যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর ফান্ডে দেন, উনি যদি কোনো গরিবকে সাহায্য করে। এবং রাবিশ কুমারের বক্তব্য হচ্ছে ভারতের মজবুত গণতন্ত্র, যেটা নেহেরু গান্ধী গড়ে তোলার চেষ্টা করেছিলেন, জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী, তো সেইটাকে সবচেয়ে বেশি ছুরিকাঘাত করেছে ভারতের মিডিয়া। এবং যার মধ্যে যে অর্ণব গোস্বামী সম্পর্কে নরেন্দ্র আপনার রাবিশ কুমার বলেছে যে মাস্তান, ইংরেজি জানা মাস্তান। তো তাদেরই মিডিয়া অরূপদাদের শহরে চলে, রিপাবলিক, আমি বলি যে মলম বিক্রি করার মতো করে তারা রিপোর্ট করে। তো এগুলো নিয়ে আমি অরিড না। আর ভারতের বর্তমান ক্ষমতাসীন জোট, নরেন্দ্র মোদী, আপনার এই টকশোতে আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে 2024-এর নির্বাচনে অন্তত নরেন্দ্র মোদীর এই যে ইসকা বার 400 কা পার, এইটা বন্ধ হবে, এবং হয়েছে ঐক্যবদ্ধ। কিন্তু আরো
আকাশ থেকে মাটিতে নামানো দরকার ছিল। কিন্তু আমি শুভেন্দু অধিকারী সম্পর্কে অরূপদা অরূপদা গত পরশুদিন কি বলেছে আমি আর বলতে চাই না, অরূপদাই বলবেন। কিন্তু আমি বিজেপিরটা বোধগম্য। বিজেপির ধর্মভিত্তিক দল চালায়, মৌলবাদী, নির্বাচনী হিন্দু বনাম মুসলিম, ডে ইন ডে আউট হিন্দু মুসলিম করে তারা তাদের আপনার এই রাজনীতি বিকশিত করেছে। আমি শেষ করছি আর এক আমাদের মিনিটে। আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে আছে, তার মানে সেই আমি আমরা মনে করছি যে শুধুমাত্র তাদের আরেকটু হিন্দু মুসলিম খেলা ছাড়া কিছু নেই। আমি জাস্ট যেটা জি। জাস্ট আর 30 সেকেন্ড ভাই, আর 30 সেকেন্ড আমি শেষ করে দিই। যে দল 1985 সালে 2টা আসন পেয়েছিল বিজেপি, সেই দল এই বাবরি মসজিদ রাম মন্দির তুলে আজকে এত বড় দলে। কিন্তু আমি যেটা ব্যথিত হয়েছি, যে দলের প্রধান এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে কাছের রাষ্ট্র প্রদেশ পশ্চিমবঙ্গ, আমরা একই ভাষা একই সংস্কৃতি, হুম। সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে এবং সেটি আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় সাহেব লোকসভায় তুলল, এটি আমাদেরকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে। হ্যাঁ, এটি যদি তৃণমূলের রেটরিক হয়, পশ্চিমবঙ্গে ভোট পেতে সুবিধা হয়, তাহলে আপনারা বলেন। কিন্তু আমি বিশ্বাস করি মিন করে বলেননি। মিন করে আমরা যদি সেটা বলেন, সেটা মিন করে আমাদের বলেছে অনেক কিনা সেটা উত্তর একটু আর আছে। একটু বিস্তারিত জানতে চাইবো আমাদের সাথে।